এপিসোড ৪ এর শুরুতে আমরা দেখি গুয়ানশিক এবং এসুন একে অপরকে বিয়ে করেছে এবং এসুন মন্দিরে গিয়ে প্রার্থনা করছে। এখানে গুয়ানশিকের মা এবং দাদি এসুনকে প্রার্থনা করতে উৎসাহিত করছে, কারণ তারা একটি ছেলে চাচ্ছিল। তারা মনে করছিল প্রার্থনা করলে তাদের বাড়িতে একটি ছেলে হবে। এরপর তারা বাড়ি ফিরে যেতে শুরু করে। আমরা এসুনের ছোট মেয়েকে দেখতে পাই। পরবর্তী দৃশ্যে আমরা এসুনকে তার সৎ বাবার বাড়িতে দেখি, যেখানে সে তার জিনিসপত্র নিতে এসেছে। ওখানে সে তার মৃত মাকে কল্পনা করতে থাকে এবং মনে মনে বলে, মা, আজ আমার তোমাকে খুব মনে পড়ছে, কারণ এখন আমি নিজেও মা হয়ে গেছি। এখানে গুয়ানশিকের মা এবং তার দাদি এসুনকে না জানিয়ে তার মেয়েকে সমুদ্রের কাছে নিয়ে যায়, যেখানে তারা তাকে সুইমিং হান্টার বানানোর কথা বলে। তবে সেখানে থাকা মহিলারা তাদের জানিয়ে দেয় যে, আমরা মনে করি না এসুন তার মেয়েকে গুতাখুর মানে ডুবুরি হতে দিবে। এটা শুনে তারা দুইজন সেখান থেকে চলে যায়। এদিকে আমরা এসুনকে দেখি, যেখানে তার সৎ মা তার মেয়ের জন্য সাইকেল নিয়ে এসেছে। রাতে গুয়ানশিক বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা জানায় যে এসুন আবারও তার দাদির জন্য মাছ নিয়ে গেছে। যার উত্তরে গুয়ানশিক তার মাকে বলে, আমি অনেকগুলো রেইনবো ফিশ ধরে এনেছি, তুমি এগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। তখন এসুন এসে হাজির হয়। সে সাইকেল সহ তার সব জিনিস নিয়ে এসেছে এবং বলে, আমি মাছের বদলে এত কিছু নিয়ে এসেছি। তখন গুয়ানশিকের মা সেই ড্রেসটি দেখতে পায়, যা এসুন পরে জিজু আইল্যান্ড থেকে পালিয়েছিল। তা দেখে গুয়ানশিকের মা এসুনকে বলে, তুমি এটা কেন এখানে নিয়ে এসেছো? তুমি কি আবার পালাতে চাচ্ছ? কিন্তু সুযোগ বুঝে গুয়ানশিক ড্রেস লুকিয়ে নিজের কাছে নিয়ে নেয়। এদিকে আমরা এসুনের মেয়েকে দেখি, যে তার দাদির সাথে ঘুমাতে যাচ্ছে। এসুন বলে, আপনি কি এত তাড়াতাড়ি তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন? কিন্তু তার দাদি কিছুই বলে না। এটি দেখে বোঝা যায় যে গুয়ানশিকের দাদির মধ্যে এখনও এসুনের প্রতি কিছু ঘৃণা আছে এবং সে চায় এসুনকে তার মেয়ে থেকে দূরে রাখতে। এরপর গুয়ানশিক এবং এসুন তাদের রুমে চলে যায়, যেখানে গুয়ানশিক বলে, আমার দাদি এবং মার সামনে শান্ত থাকা খুবই কঠিন হয়তোবা, কিন্তু তুমি চিন্তা করো না, যেভাবে তুমি চাও সেভাবেই হবে। এসুন বলে, আমার একটি সাইকেল প্রয়োজন আমার মেয়ের জন্য, কারণ আমি চাই সে সাইকেল চালানো শিখুক, কারণ আমি চাই না সে বড় হয়ে আমার মতো রান্নাঘরে পড়ে থাকুক। পরের দিন গুয়ানশিকের দাদি এসুনের উপর ঝাড়ফুঁক করছে এবং বলছে, তুমি দ্রুত আমাদের বাড়িকে উত্তরাধিকারী দাও। তারপর সবাইকে খাবার খেতে দেখতে পাই, যেখানে গুয়ানশিক তার দাদি এবং বাবার সাথে খাবার খাচ্ছিল। কিন্তু আজ সে টেবিল পরিবর্তন করে তার মা এবং এসুনের সঙ্গে খাবার খেতে শুরু করে এবং বলে, আজ থেকে আমি এই টেবিলেই খাবো। এতে তার মা তার উপর চিৎকার করে কথা বলতে থাকে। এরপর গুয়ানশিক তার কাজের জায়গায় চলে যায়। তারপর আমরা বর্তমান দৃশ্য দেখি, যেখানে এসুনের মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো কিছু নিয়ে ঝগড়া করছে। এখানে আমরা জানতে পারি যে তার বয়ফ্রেন্ডের বাবা একজন ভাইস মিনিস্টার, আর এই মহিলাটি ভাইস মিনিস্টারের ওয়াইফ। যেখানে তিনি ইয়াংমুকে বলছেন, তুমি একটি গরিব পরিবার থেকে এসেছো, আর আমার ধনী ছেলের সঙ্গে বিয়ে করার ফলে তোমার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। যদি তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে চাও, তবে তোমাকে সব কাজ বাদ দিতে হবে এবং একজন হাউসওয়াইফ হতে হবে। ইয়াংমুক উত্তরে বলে, আমি তোমার ছেলের মতোই দায়িত্বশীল, আমি আমার পরিবারের সবচেয়ে বড়। এর সাথে আমি চাই যে আমি নিজে টাকা উপার্জন করে আমার পরিবারকে সাপোর্ট করি। এটি বলে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখন আমরা এসুনকে দেখতে পাই, যে ঘর পরিষ্কার করছিল এবং সেখানে তার মেয়ের অনেকগুলো জুতা পায়। সে তার মেয়েকে বলে, তোমার কি এসব কিছুর প্রয়োজন নেই? তার মেয়ে তাকে বলে, শৈশব থেকে আমাদের কাছে কিছুই ছিল না, তাই আমি আমার সব শখ পূরণ করছি, আর এগুলো এত দামি না যতটা তুমি মনে করছো। এসুন তাকে জিজ্ঞাসা করে, কি এমন হয়েছে যে এসব বলছো? আমি তোমাকে ওই সব কিছু দিয়েছি যা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল। যার উত্তরে তার মেয়ে চিৎকার করে বলে, নিজের গরিবী দেখানোর কোনো প্রয়োজন নেই। এতটুকু বলার পর তার মেয়ে বুঝতে পারে যে সে তার মায়ের উপর চিৎকার করে কথা বলেছে। এসুন তার মেয়েকে বলে, তুমি কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিতে পারো কি? ছুটি নিয়ে নাও। কিন্তু এসুনের মেয়ে তাকে বলে, এমন কোম্পানিতে ছুটি থাকে না। এরপর এসুন তার মেয়েকে বুঝিয়ে বলে, তুমি এমন কাজ না করো, এটা ছেড়ে দিয়ে কোনো ভালো ছেলের সঙ্গে বিয়ে করে নিতে পারো। এরপর আমরা এসুনের অতীত দেখতে পাই, যেখানে সে তার কিচেনে কাজ করছে। তখন গুয়ানশিকের দাদি এসে তাকে ডাকে এবং নিজের রুমে নিয়ে যায়, যেখানে সে তার মেয়েকে দেখে। তখন গুয়ানশিকের দাদি তাকে বলে, আজ থেকে তোমার মেয়ে একটি সুইমিং হান্টার মানে গুতাখুর হবে এবং আমাদের জন্য টাকা উপার্জন করবে। এসুন সেখানে সব জিনিস ফেলে দিয়ে বলে, আমার মেয়ে এমন কাজ করবে না। আমার মা সমুদ্রের কাজ করতে করতে মারা গেছেন, তাই আমি চাই না যে আমার মেয়ে গুতাখুর হোক এবং কারো দাসী হয়ে কাজ করুক।
এখানে গুয়ানশিকের মা বলেন, বাড়ির কাজ করার মানে এই নয় যে কেউ দাসী হয়ে যাবে। কিন্তু এসুন বলে, আমার মেয়ের জীবন তার নিজের। তখন গুয়ানশিকের মা বলে, ও গুয়ানশিকেরও মেয়ে। এটি বলেই সে এসুনের মেয়েকে ছিনিয়ে নিতে শুরু করে। এরপর শাশুড়ি বউয়ের মধ্যে তর্ক শুরু হয় এবং এসুন তার মেয়েকে টেনে নিয়ে বলে, যদি আপনার অন্যের মেয়েদের গুতাখুর বানানোর এত শখ থাকে তাহলে নিজের মেয়েকে কেন বানাচ্ছেন না। এরপর গুয়ানশিকের মা তাকে একটি থাপ্পড় মারে এবং বলে, আমার সামনে উচ্চস্বরে কথা বলার সাহস তোমার কিভাবে হলো। তারপর গুয়ানশিকের দাদি এসুনের উপর তন্ত্রমন্ত্র শুরু করে এবং বলে, এর মধ্যে তার মায়ের আত্মা প্রবেশ করেছে। তখন গুয়ানশিক সেখানে আসে এবং এসুন আর তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে এসুনের মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কোনো ধনী পরিবারে বিয়ে করনি। এসুন বলে, যদি আমি অতীতে ফিরে যেতে পারতাম তাহলে একবার নয় বারবার তোমার বাবার সঙ্গে বিয়ে করতাম। তখন সেখানে গুয়ানশিক আসে এবং সে সবজি নিয়ে এসেছিল। তো এখানে গুয়ানশিক এসুনের পায়ে জুতা দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমরা আবার অতীতে ফিরে যাই, যেখানে এসুন, গুয়ানশিক এবং তাদের মেয়ে মিং এক বাড়িতে ভাড়া থাকা শুরু করে। তখন বাসার মালিক এসে তাদের জানিয়ে দেয় যে একজন মহিলা এসে তাদের 3 মাসের বাসা ভাড়া দিয়ে গেছে, যে তার নাম মুহু বলেছে। রাতে এসুন গুয়ানশিককে জিজ্ঞাসা করে সে কে এবং কে এই বাড়ি ভাড়া দিয়েছে। গুয়ানশিক উত্তর দেয়, আমি জানি না, আমি তো 10 বছর ধরে তোমার সঙ্গেই আছি। এরপর এসুন বলে, আমাদের পরিবারের মধ্যে মুহু নামে কেউ নেই। এরপর আমরা এসুনকে আইল্যান্ডের অন্যান্য মহিলাদের সঙ্গে দেখি, যেখানে সবাই একজন আরেকজনের সঙ্গে মজা করে কথা বলছিল। তখন এক মহিলা এসুনকে বলে, তোমার কি জানা আছে তোমার হাজব্যান্ড গুয়ানশিক কোথায় কাজ করছে। কোথায় কাজ করে সেটা বলার আগেই সেখানে তখন হঠাৎ গুয়ানশিক চলে আসে। সে তার হাতে ব্যথা পেয়েছিল। এসুন গুয়ানশিককে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। পথে এসুন গুয়ানশিককে বলে, তুমি যেহেতু ব্যথা পেয়েছ আগে ডাক্তারের কাছে কেন গেলে না। গুয়ানশিক এখন দিনের বেলায় শুয়ে থাকে এবং তার হাত পায়ে অনেক আঘাত ছিল। পরের দিন সকালবেলা গুয়ানশিক কাজে যাওয়ার সময় এসুন এবং তার মেয়ে তাকে হাসি মুখে বিদায় দিচ্ছিল। এরপর এসুন সাঙ্গিলের ওয়াইফের সাথে আবার দেখা করতে যায়। সাঙ্গিলের জাহাজে গুয়ানশিক কাজ করত। এক পর্যায়ে এসুন জানতে পারে গুয়ানশিককেও সাঙ্গিল মারধর করে। এরপর সিন পরিবর্তন হয়, আমরা গুয়ানশিক এবং সাঙ্গিলকে দেখি, যেখানে সাঙ্গিল গুয়ানশিককে বলছে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না, তুমি এত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে না। কিন্তু গুয়ানশিক কিছুই উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সাঙ্গিল তাকে থামিয়ে বলে, আজ নৌকা তুমি চালাবে। এখানে এসুন বুঝতে পারে সাঙ্গিল তার ওয়াইফকে মারধর করে। তখন সাঙ্গিলের ওয়াইফকে এসুন বলে, তুমি ওকে ছেড়ে দাও না কেন, কাউকে মারধর করা কোনো ভালো পুরুষের কাজ না। অন্যদিকে গুয়ানশিক সাঙ্গিলের কথা না শুনে সেখান থেকে চলতে থাকে। সাঙ্গিল তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, তুমি এত তাড়াতাড়ি বাড়ি কেন যেতে চাও, মনে হয় তোমার ওয়াইফের জন্য তোমার ভালোবাসা একটু বেশি। আসলে সাঙ্গিল এখানে বদলা নিচ্ছে, কারণ এর আগে এসুন তাকে বিয়ে করতে রিজেক্ট করেছিল। এখন গুয়ানশিক বলে, হ্যাঁ আমি আমার ওয়াইফকে খুব বেশি ভালোবাসি, তাই তাড়াতাড়ি যাচ্ছি। তোমার কি তোমার ওয়াইফের প্রতি কোনো ভালোবাসা নেই। এতে সাঙ্গিল রেগে যায় এবং গুয়ানশিককে মারধর করতে শুরু করে। ঠিক তখনই এসুন দৌড়ে তাদের দিকে আসছিল। সে প্রেগনেন্ট ছিল আর চিৎকার করে সাঙ্গিলকে গালি দিচ্ছিল। সে গুয়ানশিককে নিয়ে বাড়ি যেতে শুরু করে, কিন্তু পিছন থেকে সাঙ্গিল বলে, আমিও দেখে নিব, আমি ছাড়া কে ওকে কাজ দেয়। এসব বলে সাঙ্গিল নানাভাবে গালাগালি করতে থাকে। তখন এসুন রেগে গিয়ে সাঙ্গিলকে একটি লাথি মারে এবং এরপর এসুন ও গুয়ানশিক সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর আমরা গুয়ানশিককে বর্তমান সময় দেখি। সে তার হাঁটু ধরে, কারণ হাঁটুতে ব্যথা হচ্ছিল। তখন এসুন তাকে বলে, এখন থেকেই তোমার এই অবস্থা, বুড়ো বয়সে কি হবে। তখন গুয়ানশিক বলে, আমি তোমার চেয়ে বেশি বাঁচব। এসুন বলে, কেন, তাহলে কি আমার মরার পর তুমি আরেকটা বিয়ে করবে। গুয়ানশিক বলে, এমন কিছুই না, আমি তোমাকে ভালোভাবে বিদায় জানাবো এবং তারপর আমিও তোমার কাছে আসব। এবং এখানেই এপিসোড 4 শেষ হয়।